গত ডিসেম্বর মাসে অভিজ্ঞাপন অনুষ্ঠানে আমাদের প্রথম বিষয় ছিল পরশপাথর। সেই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন শ্রীমতী দেবারতী চন্দ। আপনার ঠিকানা গঙ্গা গ্রিন, ভদ্রকালী, উত্তরপাড়া, পোস্ট অফিস, কোতরং, জেলা হুগলি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শ্রীমতী দেবারতী চন্দ। দিদিভাই, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, নমস্কার। সবচেয়ে প্রথমে আগরতলা আকাশবাণী সবাইকে এবং লিখছি তোমার অনুষ্ঠানের সমস্ত কর্মীবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি দেবারতী চন্দ্র রায় বলছি এখান থেকে, কলকাতা থেকে। হ্যাঁ, কলকাতার ঠিকানা হলেও আপনি কিন্তু আমাদের ত্রিপুরার মেয়ে, আমাদের ধর্মনগরের মেয়ে। একদম একদম, আমি ত্রিপুরার মেয়ে, এখনো ত্রিপুরাতে বাড়ি ঘর। আমি ত্রিপুরারই মেয়ে, ত্রিপুরারই সবকিছু। কর্মসূত্রে আমি কলকাতায় থাকি। আচ্ছা, কর্মসূত্র না বৈবাহিক সূত্র? বৈবাহিক সূত্র। বৈবাহিক সূত্র। আপনি আপনার চিঠিতে আপনার ঠাকুমার কথা লিখেছেন। ঠাকুমার যে ছোঁয়া, সেটা এক রকমের পরশপাথর। এটা অনেকের জীবন বদলে দিয়েছে। সেই বিষয়ে আমাদের একটু ভালো করে জানান, ত্রিপুরার ছোটবেলার জীবন কেমন ছিল? ত্রিপুরার খুব সুন্দর জীবন ছিল। আসলে তখন আমরা যখন ছোট ছিলাম, সে দেশ ভাগের খুব একটা বেশি সময় তো তখন বের হয়নি। ঠাম্মা মা দুজনই ছিলেন ওই পার থেকে আসা, বাবারা সবাই ছিলেন ওই পার থেকে আসা, মানে তথাকথিত তখনকার হিসেবে ওই পার থেকে, নাহলে সেটা তো অবিভক্ত ত্রিপুরাই ছিল। তখন ওনাদের কথা সবসময় শুনতাম। তো ঠাম্মা সবসময় গল্প করতেন, খুব বলতেন, আমাদের শেখাতেন গাছকে যত্ন নেওয়ার থেকে। ঠাম্মা সবকিছুর মধ্যে ঠাম্মা বলতেন যে ওখানে ওরা কেমন ভাবে, ওনাদের শৈশবটা কিভাবে কেটেছে, আমাদের কিভাবে কেটেছে। তো ছোটবেলাটা সত্যি খুব ভালো ছিল। ঠাম্মার সাথে গল্প করতাম, অনেক কিছু জানতাম। ঠাম্মা থেকেই প্রথম জেনেছিলাম ত্রিপুরা, মানে ওনারা কখন কিভাবে কোথায় থাকতেন, কত বড় ত্রিপুরা ছিল। যেটা ত্রিপুরা বা ধর্মনগর, আমি ধর্মনগরের মেয়ে। ধর্মনগরেরও খুব একটা লিখিত ইতিহাস ওরকম নেই, জায়গাটা কিভাবে কি, জায়গাটা সম্পর্কে। তো ঠাম্মার দ্বারাই মোটামুটি একটা অনেকটা প্রথম দিকে এসে শহরটা ধীরে ধীরে ওনাদের মাধ্যমেই গড়ে ওঠে, অনেকজন এসে। তো সেই সব একটা ছোট শহরের গল্প, অনেক কিছু। শৈশবটা খুব সুন্দর ছিল, একদম পাহাড় ঘেরা ধর্মনগর, ঠিকই, ছোট্ট একটা পাহাড়ি অঞ্চল। কতটুকু মিস করেন এখন ধর্মনগরকে বা ত্রিপুরাকে? জন্মভূমির টান তো আলাদা, এটা মানে খুবই মিস করি। বিশেষ করে মিস করি এই বসন্তের এই সময়টা, বৃষ্টিটা। এই যে দেখলাম গতকাল শিলা বৃষ্টি হয়ে গেল, প্রচন্ড বৃষ্টিগুলো খুব মিস করি। এবং সবাই তো আছেই ত্রিপুরাতে, ত্রিপুরার একটা তো ব্যাপার আলাদা আছে, নিজের জায়গা বলে কথা। যদিও আমি এখন এখানে থেকে, এটাও আমার, কলকাতাটাও আমারই জায়গা হয়ে গেছে, এখানেও প্রচুর, এখন বেশি অনেক বছর ধরে এদিকে আছি। ঠিকই। তারপরেও ধর্মনগর তো একটা পথঘাট, সবকিছুই মিস করি। আজকে লেখার মধ্যে বারবার উঠে আসে নিজের জায়গা। সেই ভালোবাসার জায়গা বলতে গেলে ত্রিপুরা না কলকাতা? দুটো জায়গা দুরকম। আমার মেয়েবেলা শৈশব কেটেছে ওখানে, ওটার একটা জায়গা। তো সেটা এখনো টান রয়ে গেছে, যেহেতু সবাই আছে, মা বোন ভাই সবাই আছে, আত্মীয় পরিজন সবাই আছে, বন্ধু বান্ধবরাও আছে। আবার কলকাতায় এসে খুব সুন্দর, আবার অনেক আসলে পরিচিতির মাধ্যমে আমাদের একটা জায়গাকে খুব নিজের আপন হয়ে ওঠে। তো আমি কলকাতায় এসো খুব ভালো ভালো মানুষ পেয়েছি, যাদের সান্নিধ্যে আমি এখন মনে হয় যেন এটাও আমার একটা বাড়ি, এটা এখানেও আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন। একটু লেখালেখির প্রসঙ্গে আসি। কোথায় লেখেন আপনি? সাধারণত আপনার লেখা দেখে মনে হয় যে আপনি বেশ লেখালেখির মধ্যে রয়েছেন। সেক্ষেত্রে কোথায় কোথায় লেখেন? লেখা শুরু হয়েছে তো কলেজ লাইফে, টুকটাক করে লিখতাম। তো এমনিতে লেখা শুরু হয়েছে 17-18 থেকে। আমি ফেসবুকে দেওয়া শুরু করি 17 সাল থেকে, 2017 থেকে। তো সেখানে থেকেই বিভিন্ন বিভিন্ন ম্যাগাজিনে এখন আসে। তারপর আপনার আকাশবাণী কলকাতা, কলকাতা আকাশবাণীতে লেখা, পত্রপাঠের অনুষ্ঠানে লেখা হয়। তারপর আরো বিভিন্ন, আমার যেমন বিভিন্ন ম্যাগাজিনে লেখা হয়, পুজো বার্ষিকীতে লিখি। তারপর বিভিন্ন জায়গার রেডিও সেন্টারের অনেক চিঠির অনুষ্ঠানে লিখি আমি। তারপর আর কলকাতা আন্তর্জাতিক বই মেলায়
প্রথম 18তে বই প্রকাশিত হয়, তারপর অনেকগুলো সংকলন বেরিয়েছে। তো বই প্রকাশিত হয়, বই কি সম্বন্ধে লেখা? কবিতা, কবিতা। প্রাণের পরশ, হ্যাঁ, আচ্ছা। কবিতা সংকলন একটি। তো মূলত আপনি কবিতা লেখেন না প্রবন্ধ, গল্প, কোনটা আপনার বেশি স্বাচ্ছন্দ্য? আমি মোটামুটি ওই 12 মাস 6 ঋতু, মানে যেরকম যখন যা মনে পড়ে। আচ্ছা, নবরস, যখন যেটা মনে পড়ে, যেভাবে লিখতে ইচ্ছে করে, মনের ওপর। বা কলেজ লাইফ বলতে গেলে আপনার ধর্মনগর না, কলেজ লাইফ কোথায় কোথায় থেকে আপনি কলেজ শেষ করেছেন? আমার কলেজ করিমগঞ্জ কলেজ। করিমগঞ্জ মানে আসামের? আসামের কাছাড় জেলার করিমগঞ্জ কলেজ। আর এমনি স্কুল পুরোটাই ধর্মনগর। আচ্ছা, তো এই যে আপনার আসাম, তারপর কাছাড় অঞ্চল, তারপর আমাদের ত্রিপুরা, এই যে 3টে অঞ্চল কলকাতা দেখছেন, মোটামুটি আপনার কি মনে হয় বাংলা ভাষার চর্চা কোথায় বেশি হচ্ছে বা কোথায় সব থেকে সুবিধে? আসাম এমনিতে দেখতে গেলে অসমীয়া ভাষা বললেও কাছাড় অঞ্চলটায় বাংলাই চলে। আমাদের ত্রিপুরাতেও পুরোপুরি বাংলা চলে। পশ্চিমবঙ্গে তো আসলে এটা তো পুরোটাই তো একটা বাংলাই ছিল। সেই ভাগ করলে 3টে রাজ্যে আজকে হলো, সে অপার বাংলা বলা যায়। তো বাংলার চর্চাটা সবখানেই খুব চলে। আসামেরও আপনার অসমীয়া ভাষা প্রধান হলো, দ্বিতীয় ভাষা বাংলা। হ্যাঁ, ত্রিপুরাতে প্রধান ভাষাই হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গ যেরকম প্রধান ভাষা বাংলা, তো বাংলা চর্চাটা সবখানেই খুব ভালো চলে। অবশ্যই পশ্চিমবঙ্গে ব্যাপারটা অনেক বেশি ব্যাপ্তি আছে বলে সেখানের ব্যাপারটা আরো, বা আমি এখানে আসার পর আমার বেশি হয়েছে। আমি বললাম 17 সাল থেকে লেখা শুরু হয়েছে, প্রকাশ শুরু হয়েছে ফেসবুকের মাধ্যমে। তো তার আগে সেই কলেজ লাইফে তো ডায়েরির মধ্যে লেখা, সবাই তখন বিভিন্ন চিন্তা ভাবনা ওইগুলো লিখতে থাকতো। তো লেখার তখন আঙ্গিকটা আলাদা ছিল। কিন্তু আমার যেহেতু পরিচিতিটা, লেখার পরিচিতিটা পশ্চিমবঙ্গের থেকেই হয়েছে, তো সেখানে আমার তো এখানে তো আমি অনেক সুযোগ পেয়েছি। আমি বলবো এখানে আরো বেশি সুযোগ সুবিধাটা অনেক বেশি। আচ্ছা, তো আমরা শেষ করব, মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার লেখা একটা কবিতা শুনবো, কবিতার মাধ্যমে আপনার সঙ্গে কথা বলা শেষ করব। ঠাম্মা নিয়ে যখন আজকে শুরু হয়েছে, তখন আরেকটা ওটাই লিখে আমি ধর্মনগর বা মেয়েবেলাকে যতটা আমি করছি সেটা নিয়ে লিখি, মানে পড়ছি। হ্যাঁ, ঠিক আছে। ত্রিপুরাতে খুব বৃষ্টি হয়, বৃষ্টির সঙ্গে আমাদের ভালো লাগে। বসন্ত থেকেই মোটামুটি বৃষ্টিটা শুরু হয়ে যায়। ঠিকই, আমারও ছোটবেলাটা ওইভাবে কেটেছে, ওইভাবেই বলছি। আমার বৃষ্টি ছুঁয়ে উঠোন সেদিন আকার নিয়েছে পুকুরের। খাতার পাতা ছিঁড়ে আমি ভাসিয়ে চলেছি একের পর এক কাগজের নৌকা। কি লেখা আছে তাতে মন নেই, হয়তো কিছু আঁকিবুকি, কিছু ভুল বানান, কিছু হিসাব না মেলা অঙ্ক। আরো ছিল মায়ের নজর এড়িয়ে করা যা কিছু সম্ভব। বোকা শৈশব জানতো না, জল নামতেই ভেজা কাগজের স্তূপ ভেসে ওঠে, নিজেই দেবে সাক্ষী। তারপর হাজার বিরক্তি নিয়ে বাবা কাকুরা পরিষ্কার করবে সব। মায়ের নজর আরো তীক্ষ্ণ হবে তখন থেকে। কেবল জানতো ঠাম্মা প্রচ্ছন্ন প্রশ্রয়ে জারি করবে নতুন খাতা আনার ফরমান। ভেজা উঠোনের মতোই একদিন ভুলে যাবে সবাই ভেজা পাতাগুলোর কথা। আমরা অপেক্ষায় থাকবো আবারও বৃষ্টি ধারা। এখনো বৃষ্টি পড়ে পুকুর, উঠোন জুড়ে ওঠা বাড়িগুলোর উপরে। ঠাম্মার আদর, খাতার পাঠ চুকিয়ে আজ আমি গৃহিণী। চৌকো কাগজ পেলে মনে হয় নৌকা বানাই, 1 তলা 2 তলা 3 তলা। ঘুরিয়ে ফিরিয়ে রেখে দিই আবার যত্ন করে। ছুঁয়ে যায় ফ্ল্যাটের ব্যালকনিতে, লনের দিকে তাকিয়ে খুঁজতে থাকি। কি খুঁজি জানি না, আমার শৈশব, আমার কৈশোর, নাকি আমার বাপের বাড়ির বৃষ্টি ছুঁয়ে থাকা উঠোন। নমস্কার। বাহ 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 বাহ, এত সুন্দর, একবার মন ছুঁয়ে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার লেখার জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম শ্রীমতী দেবারতী চন্দ রায়ের সঙ্গে, যিনি পরশপাথর বিষয়ে ডিসেম্বর মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানে সেরা পত্রদাতার অন্যতম। এখন আমরা শুনব শ্রীমতী দেবারতী চন্দ রায়ের লেখা সেই চিঠি যার জন্য তাকে আমরা সেরা নির্বাচিত করেছি।
প্রিয় অভিজ্ঞাপন। ছোটবেলা ঠাম্মা আমাদের নানা রকম গল্প বলে শোনাতেন ঘুমানোর সময়। রামায়ণ, মহাভারত, পঞ্চতন্ত্রের গল্প থেকে ওনার মেয়েবেলার গল্প, যার মধ্যে ছিল চাকুরি সূত্রে ঠাম্মার বাবার আগরতলা থাকার সূত্রে খুব ছোটবেলায় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের বিয়ে দেখার সুযোগ পাওয়ার গল্প, মহারানী তুলসীবতী স্কুলে পড়ার গল্প, ছুটির দিনে আগরতলা থেকে কুমিল্লা যাওয়ার গল্প, দুর্গাপূজার শেষে জোড়া নৌকায় চড়ে সবাই মিলে গান করতে করতে নদীতে প্রতিমা নিরঞ্জনের গল্প, সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া মামার বাড়ি যাওয়ার গল্প, সেখানে কাঠের দোতলায় সাইকেল চালানোর গল্প। কতগুলো দিঘি ছিল সে বাড়িতে, কোনটার কি নাম ছিল, কেমন ছিল সেগুলো দেখতে। এর মধ্যে মন্দিরের পাশে অবস্থিত বৈলানের দিঘি থেকে অলৌকিকভাবে পুজোর সময় বাসন উঠে আসার গল্প, আরও কত কি। আমরা তখন দেশভাগের যন্ত্রণার সাথে নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় তৈরি ঠাম্মা দাদুর স্বপ্নের বাড়ি ত্রিপুরার ধর্মনগরে বাঁশের ঘরে বাস করি। তাই সেই সব বৈভবের কাহিনী আমাদের কাছে শুধু অবাক করা গল্প নয়, বরং অবিশ্বাস্য রকমের কাল্পনিক চরিত্র মনে হতো সবগুলোকে। যদিও বড় হয়ে সেসব গল্পের সত্যতার প্রমাণ পেয়েছি নানাভাবে। বর্তমান পরিস্থিতিতে যখন সেই জায়গাগুলো অবস্থিত দুটি পৃথক দেশ ভারত ও বাংলাদেশে, রাজনীতির স্বার্থে বাঙালি হিসেবে পরিচয় দেওয়া হয় প্রাণের ভয়ে পালিয়ে আসা পাকিস্তানি কিংবা বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে, তখন ইতিহাস বর্জিত সাধারণ মানুষের জ্ঞানার্থে গলা উঁচিয়ে বলতে পারি, না, ইতিহাস সাক্ষী আমরা ত্রিপুরার বাঙালিরাও ত্রিপুরার আদিবাসী। পাহাড় ও সমতলের মতোই পাহাড় ও সমতলের জনজাতি পাশাপাশি মিলেমিশে থেকে এসেছে সবাই বরাবর একসাথে ত্রিপুরার মাণিক্য বাহাদুরদের রাজত্বে। বর্তমান ত্রিপুরার সঙ্গে বর্তমান বাংলাদেশের সমতলের ওইসব অঞ্চলও ছিল ত্রিপুরার রাজার অধীনস্থ প্রদেশ তখন, যে কারণে ভারতের সঙ্গে যোগদানের পূর্বে ত্রিপুরা সরকারের অধীনস্থ কর্মচারী হিসেবে আমার দাদুও বদলি হয়ে এসেছিলেন বর্তমান ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে। ঠাম্মা এখন আর বেঁচে নেই। বেঁচে থাকলে হয়তো তথ্যসহ বিস্তারিতভাবে জানতে পারতাম আজ আরও অনেক কিছুই, যা তখন নেহাতি গল্প হিসেবে শুনে গেছি শুধুমাত্র সময় কাটানোর উদ্দেশ্যে। বড় হয়ে যখন সেসব গল্পের নানা সময়ে সত্যতার প্রমাণ পেয়েছি নানাভাবে, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের খ্যাপার মতোই ঠাম্মার কথাগুলোকে হারিয়ে আমার ঠাম্মাকে পরশপাথর মনে হয়েছে, যিনি তার গল্প ও জীবনযাপন প্রণালীর মাধ্যমে নীরবে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন আমাদের জীবনের ওঠাপড়ার নিয়মের পাশাপাশি অল্পের মধ্যে সন্তুষ্ট থেকে নিজেকে সমৃদ্ধ করার এক বিশাল কৌশল। এটি দেবারতী চন্দ্র রায়, গঙ্গা গ্রিন, ভদ্রকালী, উত্তরপাড়া, পোস্ট অফিস, কোতরং, জেলা হুগলি।